শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আসন সমীকরণ পডকাস্ট অনুষ্ঠানে আমরা বরাবরের মতো প্রতিটি জেলা নিয়ে আলোচনা করি। জেলার বিভিন্ন সিটে যারা মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদের হিস্টোরিক ভোট অ্যানালাইসিস করি দলগুলোর, এবং ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট এবং মাঠের সিচুয়েশন পর্যালোচনা করে আমরা কিছুটা প্রেডিক্ট করার চেষ্টা করি কে জিততে যাচ্ছে। আমার সাথে উপস্থিত আছেন আলোচক হিসাবে রাজীব আহমদ, সমকালের সিনিয়র পলিটিক্যাল রিপোর্টার, এতেশামুল হক, রাজনৈতিক বিশ্লেষক এবং আইনজীবী, এবং জ্যোতি রহমান, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক এবং কাউন্টার পয়েন্টের এক্সিকিউটিভ এডিটর। আমরা এই সেশনে যশোরের যে 6টি আসন সেই আসনগুলো সম্পর্কে আলোচনা করব, বিশ্লেষণ করব এবং প্রেডিক্ট করার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই যশোর 1-এ চলে যাই, যশোর 1 এই আসনটি শার্শা উপজেলা, এবং এই আসনে দুইজন মূল প্রতিদ্বন্দ্বী হবে। লিটন বিএনপি প্রার্থী, মোহাম্মদ আজিজুর রহমান জামাত প্রার্থী। এই আসনে জামাত ও বিএনপি দুজনেই শক্তিশালী দল। 91 সালে জামাত 33% ভোট পেয়েছিল, 33%, 96 সালে 26%। 2001 সালে বিএনপি প্রার্থী জোটের হয়ে নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে জামাত জোটের হয়ে দাঁড়িয়েছিল এবং 48% ভোট, 48% ভোট পেয়ে আওয়ামী লীগের সাথে অল্পের জন্য হেরে গেছিল। তো দেখা যাচ্ছে যে এই জোটের প্রার্থী হিসাবে একবার জামাত ছিল, একবার বিএনপি ছিল, খুব রিসেন্ট সময়ে জামাত ছিল। তো এই আসন সম্পর্কে রাজীব, আপনার প্রেডিকশন কি বা অ্যানালাইসিস কি বলে? ধন্যবাদ। এই আসনটা তো জামাতের যে একটা সম্ভাবনাময় আসন আছে, তার মধ্যে একটা। এই আসনে আমি এই যতটুকু খোঁজ দিয়েছি এখন পর্যন্ত আজিজুর রহমান এগিয়ে আছেন। আমার মনে হচ্ছে যে আজিজুর রহমান এই আসনটা জিতে যাবেন জামাতে। ওকে, এতেশাম। জি, তো যশোর 1-এ এই আসনটা অনেকদিন আওয়ামী লীগের সময় এবং তার আগেও শেখ আকিজের পরিবারের শেখ আফিল উদ্দিন এই স্যার সাথে উনি সংসদ সদস্য ছিলেন। তো এবার তো ওনারা নাই, তো এবার আমি বিএনপিকে আগিয়ে রাখবো। আচ্ছা, শার্শাকে আপনি বিএনপি আগিয়ে রাখছেন। জ্যোতি? আমিও এখানে জামাতকে এগিয়ে রাখছি। এই আসনটা আসলে আপনার ওই 90s এর ক্লাসিক 3-ওয়ে ফাইট, যেখানে আর কি আপনার 4 দলীয় জোট করার পিছনে যে যুক্তিটা ছিল যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট ভাগ হয়ে যাওয়া, এবং সেটার থেকে জামাত এবং বিএনপি দুটোই খুবই শক্তিশালী এখানে। তো আমি এখানে আপনার জামাতকে এগিয়ে রাখছি ন্যাশনাল সুইং হিসাব করে এবং আপনার স্ট্রঙ্গার ক্যান্ডিডেট হিসেবে। ওকে, আমিও এই ক্ষেত্রে রাজীব আর জ্যোতির সাথে একমত। এই ক্ষেত্রে যেহেতু জামাত অলরেডি 2008-এ জোট প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, মানে বিএনপিও মনে করে জামাত খুব স্ট্রং ক্যান্ডিডেট বা স্ট্রং তার বেজ আছে। তো আমিও আসলে এই ক্ষেত্রে ন্যাশনাল সুইং এবং জামাতের স্ট্রং প্রেজেন্স পার্সপেক্টিভে জামাতকে এগিয়ে রাখছি। আমরা তিনজন এই আসনে জামাতকে এগিয়ে রাখছি, এতেশাম বিএনপিকে এগিয়ে রাখছি। আমরা যদি যশোর 2-এ চলে যাই, চৌগাছা উপজেলার ঝিকরগাছা উপজেলা, বিএনপির প্রার্থী এখানে সাবিরা সুলতানা এবং জামাত প্রার্থী মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ। এই আসনে জামাত 91 সালে 28% ভোট পেয়েছিল, 96 সালে 24% ভোট পেয়েছে একা নির্বাচন করে, অর্থাৎ যথেষ্ট ভালো বেজ আছে। 2001 সালে এই আসনে জামাত 52% ভোট পেয়ে জোটের প্রার্থী হিসেবে জিতেছিল। অতএব বোঝাই যাচ্ছে যে ইজ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট বা ভেরি স্ট্রং প্রেজেন্স। 2008 সালে 45% ভোট পেয়ে দ্বিতীয় হয় জোট প্রার্থী হিসেবে, এবং 96 সালের পরে বিএনপি এই নির্বাচনে কোনো প্রার্থী এই আসনে দেয়নি, কারণ যেহেতু জোটের হয়ে নির্বাচন করেছিল। রাজীব? ধন্যবাদ। এই আসনে আপনারা আরেকজন প্রার্থীকে ধরেন নাই, যে জহিরুল ইসলাম, চৌগাছার উপজেলা বিএনপি সভাপতি, উনি স্বতন্ত্র ক্যান্ডিডেট সাবিরা মুনির বিরুদ্ধে। বিদ্রোহী ক্যান্ডিডেট সাবিরা সুলতানা মুনির জি শক্ত বিদ্রোহী ক্যান্ডিডেট, উপজেলা বিএনপি বহিষ্কৃত সভাপতি। তো বিএনপির ভোট ভাগের কারণে, জামাতের হিস্ট্রিক্যাল প্রেজেন্সের কারণে, ন্যাশনাল সুইং এর আমরা যে কথা বলছি, তো এই একটি কারণেই, বিদ্রোহের কারণে জামাত এই আসনটা জিতবে। নয়তো সাবিরা সুলতানা মুন্নি শক্ত ফাইট করতে পারত। ওকে, এতেশাম? সাবিরা সুলতানা এখানে বেশ কয়েকদিন থেকে আছেন। 2018-তেও উনি এখানে ইলেকশন করেছিলেন সম্ভবত
বিএনপি হয়ে তারপর ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওনাকে আওয়ামী লীগ কেস দিয়েছিল, জেল দিয়েছিল 6 বছরের। তো কিন্তু এখানে সবকিছু মিলে জামাতকে আমি আগে রাখবো, এখানে জামাত জিতে যাবে। মানে আপনি কি মনে করেন বিদ্রোহী ক্যান্ডিডেট একটা ফ্যাক্টর হবে এখানে, মানে ভোট কাটবে বিএনপির? বিদ্রোহী কাটবে, এবং সাবেরা সুলতানা এখন অতটা স্ট্রং হতে পারেননি। আচ্ছা, ঠিক আছে, ওকে। জ্যোতি? আমিও জামাতকে এগিয়ে রাখছি এখানে, একই কারণে যেটা রাজীব যেটা বললেন এবং এতেশাম যেটা বললেন। ওকে, ঠিক আছে। আমারও মনে হচ্ছে যে এই ক্ষেত্রে জামাত ইজ খুবই স্ট্রং, এই ক্ষেত্রে আমিও জামাতকে এগিয়ে রাখছি। তো আমরা চারজনই যশোর 2-এ জামাতকে এগিয়ে রাখছি। আমরা খুব কুইকলি যশোর 3-এ যদি চলে যাই। এখানে জাস্ট একটা জিনিস একটু ইন্টারজেক্ট করি। হ্যাঁ, আপনার আমাদের প্রেডিকশন সাথে রিলেটেড না, কিন্তু আমরা যখন আপনার গত বছর সংস্কারের যখন বিভিন্ন কথা হলো, তো তখন যে আপনার নারী প্রার্থীদের নিয়ে কথাগুলি হয়েছিল, আই এম জাস্ট নোটিং যে আপনার এখানে বিএনপি একজন নারী প্রার্থীকে নমিনেট করেছে, কিন্তু রেবেল ম্যানেজ করতে পারে নাই। কাজেই আমরা আপনার ঢাকায় যতই সুশীল সমাজ যেভাবে আইন ঠিক করে বলে দেওয়া হোক, আইন ইটসেলফ ইজ নট গোইং টু বি এনাফ, সেটা জাস্ট মনে করে দিচ্ছে। না, এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় উনি একমাত্র বিএনপির ক্যান্ডিডেট, মহিলা ক্যান্ডিডেট, যিনি আসলে পরিবার থেকে, মানে ওনার বাবা এমপি ছিল বা মন্ত্রী ছিল, ওই জন্য হয় তা না, উনি আসলে গ্রাসরুট থেকে বোধহয় হয়েছিল, ইফ আই এম কারেক্ট। উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, স্ট্রং লিডার। আচ্ছা, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। আচ্ছা 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 আচ্ছা। বাট তাহলে আমার মনে হচ্ছে শুধুমাত্র বিদ্রোহীর কারণে সমস্যাটা হচ্ছে, বড় ফাইট করতে পারতেন। ওকে, জি। আচ্ছা, আমরা তাহলে যশোর 3-এ যাই। যশোর 3-এ এই আসনে সাবেক এখানে তরিকুল ইসলাম, বিএনপির খুব ডাক সাইটে মন্ত্রী, পপুলার মন্ত্রী ছিলেন। ওনার ছেলে, বয়স কম, অনিন্দ ইসলাম অমিত, উনি নিজে প্রার্থী হয়েছেন এবার। এবং জামাত এই আসনে 12.8% পেয়েছিল 96 সালে, খুব বেশি স্ট্রং হিস্টোরিক্যালি নাই। এবং এই আসন সবসময় বিএনপি যথেষ্ট শক্তিশালী। এই আসনে হয়তো কিছুটা হলেও বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজীব, আপনার কি মনে হয়? 3। আচ্ছা, এই আসনে খুব একটা মজার হিস্ট্রি আছে, সেটা হচ্ছে তরিকুল ইসলাম, খালেদ হোসেন টিটু আর হচ্ছে আলী রাজা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, 3 বন্ধু, 3 দল থেকে ইলেকশন করতেন। ওনারা 3 জন বন্ধু ছিলেন, 3 দল থেকে ইলেকশন করতেন, সবাই 60-65 ভোট পাইতেন, এক বন্ধু জিততেন। এই ছিল এই আসনের অবস্থা। তো যাই হোক, এই আসনে এবার এখানে প্রেডিক্ট করা খুব সহজ কাজ। এখানে অমিত ভাই ইজি জিতছে, ইজি, এবং বড় মার্জিনে জিততেন। ওকে, হ্যাঁ, এতেশাম। জি, রাজীব ভাই যেটা বললেন তার সাথে একমত। 3 বন্ধু একই সাথে সিটে ইলেকশন করতেন, একজন একবার জিততেন। 2014 পর এটা চলে যায় আজকের কাগজ, যে কাজী শাহেদ আহমেদ ছিলেন, তার বড় ছেলে কাজী নাবিল আহমেদের, যার মেজর ছেলে কাজী আনিস আহমেদ ঢাকা ট্রিবিউন চালাতেন। তো ওনারা এখন আর সিটে নাই, এখানে অমিত সাহেব ইজিলি জিতে আসবেন। ওকে, জ্যোতি? আপনি কি বললেন যে আপনার অনিন্দ ইসলামের বয়স কম, মানে ইয়াং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার থেকে অ্যাটলিস্ট, আমার থেকে 3 বছর বয়স কম। আমার সাথে তার কিছু পরিচয় আছে। পরিচয় আমার সাথেও আছে, আমি সেই জন্য একটু হাসলাম আর কি, যে মানে বাংলাদেশে বয়স কমের হিসাব খুবই ইন্টারেস্টিং আর কি, যে কার যে বয়স কম আর কার যে বয়স বেশি বোঝা মুশকিল। যাই হোক, অমিত এখানে ভালোভাবে অমিতের এখানে আপনার মানে ওয়ান অফ দ্য রেকর্ড মার্জিন যেতে উচিত। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আপনিও অমিতকে ওটা করছেন। এবং আমিও যতটুকু জানি, লোকাল যতটুকু কথা বলে মনে হচ্ছে যে অমিত খুব ইজিলি জিতবে। আমরা এটা আর সময় না নেই। যশোর 3 খুব, আমরা সবাই একমত এখানে জামাত, সরি, বিএনপির ক্যান্ডিডেট অমিত জিতে আসবে। আমরা যদি যশোর 4-এ যাই, এখানে বাঘাপাড়া উপজেলা ও অভয়নগর উপজেলা, এইটাও ইন্টারেস্টিং হয়তো হবে। এই আসনে বিএনপি যথেষ্ট শক্তিশালী, 2001 সালে 52% ভোট পেয়েছিল। এবং জামাত এই আসনে 91-এ 16%, 96-এ 13%। তবে এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিল প্রথমে বিএনপি নেতা টিএস আইয়ুব, কিন্তু উনি ঋণ খেলাপি হিসাবে তার মনোনয়নপত্র বাতিল হয়, এবং শেষ পর্যায়ে বাতিল হয়। তো এখন মানে আইয়ুব পুরোপুরি মতিউর রহমান ফারাজি, যিনি পরে মানে
ক্যান্ডিডেট হতে বাধ্য হয়েছিল বা বিএনপি ক্যান্ডিডেট চেঞ্জ করতে বাধ্য হয়েছিল, তাকে পুরোপুরি এখনো সমর্থন দিচ্ছে না বলেই জানা গেছে। এবং এই আসনে আরেকজন আছেন নাজিমুদ্দিন আল আজাদ। 88 সালে উনি চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর 4-এ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং তিনি মন্ত্রীও হয়েছিলেন এক সময়, এবং মোস্ট প্রবাবলি উনি জাতীয় পার্টি থেকে মন্ত্রী হয়েছিলেন, কিন্তু উনি পরে বিএনপির হয়েও নির্বাচন করেছিলেন। তো অতএব এই ক্ষেত্রে ত্রিমুখী মানে লড়াই হওয়ার সম্ভাবনা আছে। রাজীব, আপনি রিসেন্টলি কি শুনছেন আসন থেকে? জি, ধন্যবাদ। যশোর 4-এ টিএসআইএফ না থাকার কারণে বিএনপির একটু ক্ষতি হয়েছে, যদি আবার টিএসআইএফ এর ভাবমূর্তি যে খুব ভালো তাও না। তো আরেকটা বিষয় যেটা বললেন নাজিমুদ্দিন আজাদ, আমার ধারণা এখানে ত্রিমুখী লড়াইটা হবে না। নাজিমুদ্দিন আজাদ কোনো ফাইটে আসে না। উনি জাতীয় পার্টির পরে বিএনপি, এরপরে যদি কত দল করছেন এই একমাত্র আল্লাহ ভালো বলতে পারে। তিনি কোন দল করেন নাই, এরপরে সব দলেই মাঝে মাঝে যোগদান করেন, আবার কিছুদিন পরে সরে যান। তো এই আসলে নির্বাচনটা বিএনপি এবং জামাতের মধ্যে হবে, কিন্তু যতটুকু খবর পাচ্ছি যে বিএনপির যিনি প্রার্থী করা গেছে উনি লোকালি অনেক রকম প্রবলেম ফেস করতেছেন, কিন্তু জামায়াত এই জায়গায় হিস্ট্রিক্যালি দুর্বল। তারপরে এই জায়গায় মাইনরিটি ভোট ভালো আছে। এই জায়গা থেকে যারা এতদিন আওয়ামী লীগের এমপি ছিলেন, ওই মাইনরিটি এমপি ছিলেন। তো আমি সবকিছু বাস্তবতা বিবেচনা করে তারপর বলতেছি এই আসনটা বিএনপি জিতবে। ওকে, এতেশাম। এতেশাম, আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার মনে হয় জ্যোতি আপনি একটু বলেন, বোধহয় এতেশামের লাইনের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে আপনার জামাতের যদি স্টার্টিং পয়েন্ট আরেকটু স্ট্রঙ্গার হতো তাহলে জামাত হয়তো ফাইট করতে পারতো, কিন্তু জামাতের ক্যান্ডিডেট এবং জামাতের হিস্টোরিক্যালি যেখান থেকে শুরু হচ্ছে, এখানে আমি যদি জামাতকে আমরা 20%ও সুইং দেই তারপরেও আসলে আপনার ফাইট করা মুশকিল। আর আপনি এখানে যে স্বতন্ত্র প্রার্থী যার কথা বলছেন, 88 সালে উনি ইন্ডিপেন্ডেন্ট ছিল ওই ওয়ান সাইডের ইলেকশনে, এবং তারপরে রাজীব যেটা বললো, এবং আমি ঘাটাঘাটি করে দেখলাম যে উনি বহু দলে বহু ভোটে ঘুরে এসেছেন। এইরকম লোক যারা ইলেক্টেড হয়, নির্বাচিত হয়ে আপনি যদি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন পার্টি করেন, যেমন ফরাজি সাহেব পিরোজপুর 3-এ, সেটা একটা জিনিস। কারণ হচ্ছে যে আপনি নির্বাচিত হতে পারলে পরে আপনি এলাকার জন্য কাজ করতে পারবেন, মানুষ সেটা মনে রাখতে পারে। কিন্তু আপনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং আপনাকে কেউ ভোট দেয় না, আপনি কোনো সময় জিততে পারেন না, তাহলে পরে তো আপনার কম্পিটিটিভ হওয়ার কোনো কারণ নাই। আমার মনে হয় যে এটা টু ওয়ে ফাইট হবে। জামাতের, যদিও জামাত আসলে কম্পিটিটিভ হতে পারবে এবার, কিন্তু জেতার মতো অবস্থানে হয়তো যেতে পারবে না। তো আমি এটা বিএনপিকে দিচ্ছি। ওকে, এতেশাম, আপনি কি শুনতে পাচ্ছেন এখন? তাহলে আপনি শুনতে পাচ্ছি, সরি। হ্যাঁ, তো টিএস আইয়ুব তো প্রায় 2001-2 থেকেই বিএনপিতে বেশ স্ট্রং ছিলেন, কৃষক দলের সিনিয়র নেতা ছিলেন। উনি আসলে একটু কেয়ারফুল থাকলে উনি সেই সিটটাতে জিতে যেতেন। যে আমার ধারণা ফার্জি সাহেব এখানে খুব একটা সুবিধা করতে পারছেন না, কারণ টিএস আইয়ুব ভাবছেন যে এটা টেম্পোরারি, উনি এবার না পারলেও সামনের বারে আসবেন। তো আমি সবকিছু মিলে আমি এখানে জামাতকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি, আপনি কি জামাতকে আগে রেখেছিলেন নাকি আমি বিএনপিকে আগে রেখেছিলাম? ওকে, আচ্ছা, আমি আসলে মানে মেইন একটা কারণেই জামাতকে এগিয়ে রাখবো, বিকজ মানে আমার ধারণা যে বর্তমান বিএনপি ক্যান্ডিডেট আছে সে নিজেও জানতো না যে সে মানে আদৌ নমিনেশন পাবে, কেননা এই মানে প্রার্থিতা বাতিল হওয়া অলমোস্ট শেষ পর্যায়ে, হয়তো 1-1.5 মাসের বেশি উনি সময়ও পাননি। তো এত কিছু মানে এই সময়ে একজন ক্যান্ডিডেট দলীয় সমর্থন পেয়েও আসলে জিতাটার জন্য যথেষ্ট পরিমাণ টাফ হওয়ার কথা আর কি। এবং এই তৃতীয় প্রার্থী যিনি আছেন উনি হয়তো খুব বেশি ভোট পাবেন না, কিন্তু হয়তো মানে 5-10% ভোট কাটলেও এটা একটা ইম্প্যাক্ট হয়তো নাজিমুদ্দিন সাহেব করতে পারে আর কি। তো আমি ওই সব বিবেচনা করে, যেহেতু এখানে বিএনপির প্রার্থী আনার সময় পায়নি এবং জামাত প্রার্থী যথেষ্ট সময় পেয়েছে, প্রায় 1 বছরের বেশি সময়, আমি এই আসনে জামাতকে এগিয়ে রাখছি। তাহলে আমার মনে হয় জ্যোতি এবং রাজীব দুজনেই ধানের শীষকে এগিয়ে রাখছে। আমি আর এতেশাম জামাতকে মনে করছি জামাত এখানে জিতে সম্ভাবনা আছে। আমরা তাহলে যশোর 5-এ চলে যাই, মনিরামপুর উপজেলা। ইজ অলসো ইন্টারেস্টিং। এই আসনে বিএনপির প্রার্থী আসলে যদিও অরিজিনালি বিএনপির প্রার্থী না, উনি জমিয়তীয় উলামায়ে ইসলামের
প্রার্থী, কিন্তু মানে ধানের শীষ নিয়ে ইলেকশন করছেন। উনি আছেন এবং গাজী এনামুল হক জামাত প্রার্থী আছেন, এবং এইখানেও আসলে বিএনপি আরেকজন মানে বহিষ্কৃত বা বিদ্রোহী নেতা আছেন। এবং এটা একটা ইন্টারেস্টিং যে ওনার ব্যাপারেও কিন্তু সেপ্টেম্বর মাসে 2024 সেপ্টেম্বর মাসে বা 25 সেপ্টেম্বর মাসে ওনাকেও বহিষ্কার করা হয়েছিল চাঁদাবাদির জন্য। পরে কিন্তু ওনাকে আবার বিএনপি নমিনেশন দেয়, কিন্তু জোটের স্বার্থে তার নমিনেশন আবার রশিদ আহমেদকে দেওয়া হয়। অতএব ওনার উপরে কিন্তু একবার বহিষ্কার করা হয়েছে, আবার নমিনেশন দেওয়া হয়েছে, এখন আবারও বহিষ্কার করা হয়েছে। তো মানে খুব একটা সার্কাস চলতেছে। তো এই আসনে কি হবে রাজীব? এবং এখানে বাই দ্য ওয়ে এখানে একটা প্রায় 70,000-80,000 মতো একটা মাইনরিটি ভোট আছে। ধন্যবাদ ফাইম ভাই। তো 5 আগস্টের পরে আসলে বাংলাদেশে মাইনরিটি পার্টিসিপেশনের যত এক্সাজারেট বর্ণনা ছিল ততটা ঘটে নাই, কিন্তু যতটুকু ঘটছে তার মধ্যে ভ্যালিড ঘটনাগুলো ঘটছে আসলে এই যশোরে মনিরামপুরে। তো ওইখানে তখন আমরা একটা ডিটেল রিপোর্ট করছিলাম, করার পরে দেখলাম যে এখানে আসলেই অন্যায় হয়েছে এবং সিরিয়াস অন্যায় হয়েছে। তো মুশকিলটা মানে এটা কি হচ্ছে যে কাদের থেকে, বিএনপি থেকে না জামাত থেকে, কাদের থেকে বেশি করা হয়েছিল? বিএনপির দিক থেকেই হয়েছে 5 আগস্টের পরে একটা সিরিয়াস অন্যায় হয়েছে মনিরামপুরে। তো অমিত ভাই তারপরে উনি পার্সোনালি গেছেন, উনি সরি বলছেন, উনি রিহেবিলিটেশনের কাজ করছেন, উনি আশ্বস্ত করছেন সবাইকে। ওনার কনস্টিটিউন্সি না, কিন্তু উনি যশোর থেকেও ওখানে গেছেন, গিয়েও উনি পরিস্থিতি যেভাবে হোক সামাল দেওয়ার চেষ্টা করছেন। তো বিএনপির যে এক্সপেল এগুলোর মূল কারণ কিছু এইটা। আচ্ছা, এখন মূল বিষয়টা যেটা হচ্ছে যে মাইনরিটি কমিউনিটি আসলে ভোট দেবে কাকে? একজন জমিয়ত আর একজন জামাত, কি এক মুশকিল, দুইটা ইসলামিক পার্টি। আরেকটা মুশকিল যেটা হচ্ছে যে বিদ্রোহী যিনি দাঁড়িয়েছেন উনি তো ওই একই সমস্যা। আচ্ছা, তো মুফতি যিনি জমিয়তের প্রার্থী রশিদ আক্কাস হচ্ছে মুফতি ওয়াক্কাসের ছেলে। মুফতি ওয়াক্কাস 2001 সালে এমপি ছিলেন। হ্যাঁ, ওনার বাবাও তো এমপি ছিলেন। হ্যাঁ, ওনার বাবা এমপি ছিলেন, ওনার বাবা জাতীয় পার্টির এমপি ছিলেন, ওনার বাবা ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন, ওনার ফ্যামিলির লেগেসি আছে নো ডাউট। কিন্তু বিএনপি পুরোটা ওনার সঙ্গে নামে নাই। আমি যতদূর পর্যন্ত খবর নিচ্ছি উনি মানে ফর্মালি অভিযোগ করতেছে যে উনি বিএনপিকে খুঁজে পাচ্ছে না ওনার পাশে। তো এই আসনটা ট্রায়াঙ্গেল তো হয়েছে, তারপরে মাইনরিটি কমিউনিটির যে বিষয়টা আছে, সব মিলে এমন একটা পরিস্থিতি হয়েছে এই আসন নিয়ে মন্তব্য করা মুশকিল। তো প্রত্যেক জেলায় একটা করে তাকে সুযোগ দিচ্ছেন, আমি এই সুযোগ গ্রহণ করলাম। আপনি এই সুযোগ নিচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে কমেন্ট করছেন না। আচ্ছা, এতেশাম কুইকলি। এইখানে আমি রশিদ আহমেদ সাহেবকে আগে রাখবো। ওনার বাবা তো রাজীব ভাই বললেন ওয়াক্কাস সাহেব এমপি ছিলেন, এরশাদের প্রতিমন্ত্রী ছিলেন, এবং উনি ওনাদের তো মানে সাউথার্ন বাংলাদেশের যে সবচেয়ে বড় মাদ্রাসাটা ইমদাদিয়া মাদানী নগর, এটা ওনাদের মাদ্রাসা। তো উনি বিএনপি কে ছাড়াই যথেষ্ট সংগঠন আছে আমার ধারণা যে এখানে জিতে আসবেন, তো আমি ওনাকে আগে রাখবো। এই সংগঠনটা অনেক আগে ছিল, এখন আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে ওনারা ওই কারণ সব আওয়ামী লীগ বিএনপিতে এমন ভাবে ডিভাইডেড হয়েছে, পুরো দেশ আওয়ামী লীগ বিএনপি জামাতে, আর ছোট ছোট পার্টিকুলার আসলে অপরচুনিটি কমে যাচ্ছে। এটা একটা সমস্যা। নইলে আমিও ওনাকে আগে রাখবো। থ্যাংক ইউ। ওকে, জ্যোতি। সো আমি প্রথমে আগেইন আপনার মাইনরিটি ভোটারদের কথাটা, ওই আগেও একটা সিটের কথা বলেছিলাম, যেখানে যদি মাইনরিটি কমিউনিটি জানে যে এখানে একজন ধানের শীষের স্ট্রং ক্যান্ডিডেট আছে, সেটা একটা জিনিস। তো সেখানে তারা চিন্তা করতে পারে যে এরকম যে আপনার ওই জাতীয় ধানের শীষের ক্যান্ডিডেট তাদেরকে বলছে যে আপনারা শান্তিতে থাকবেন, আপনাদের ভয় নাই, এই কথাগুলোর একটা ক্রেডিবিলিটি থাকে। যেখানে আপনি দেখেন যে ধানের শীষের ক্যান্ডিডেট আসলে রিয়েল ধানের শীষ না, উনি অন্য একটা দল থেকে এসছে, ধর্মীয় দল হোক বা নাই হোক, যেটাই হোক, এক্ষেত্রে ধর্মীয় দল আগে একটা অন্য দল ছিল, সেটা এক জিনিস। তার এগেনস্টে আবার বিএনপির একজন রেবেল ক্যান্ডিডেট, তার এগেনস্টে আবার চাঁদাবাজির অভিযোগ আছে, উনি জিততে পারবে কি পারবে না সেটা একটা জিনিস। এইরকম সিচুয়েশনে আপনার মাইনরিটি ভোটারদের জন্য আসলে অত ইজি না, কারণ যদি ইলেকশনের পরে আপনি ভুল ক্যান্ডিডেটকে ভোট দেন এবং আপনার যাদেরকে ভোট দিয়েছেন তারা না যেতে, এটার একটা ব্যাকল্যাশ হবে। তো ওইরকম সিচুয়েশনে মাইনরিটি ক্যান্ডিডেটরা হয়তো ভোটই দেবে না। আর সেটা যদি হয় এবং
মানে ত্রিমুখী ফাইট হয়, মাইনরিটি ক্যান্ডিডেটরা ভোট না দেয়, যেখানে জামাতের হিস্টোরিক ভোট আছে 20-25% মতো বা 18-23% মতো, সেটার সাথে যদি আপনি ন্যাশনাল সুইং যোগ করেন, আমি এটা জামাতকে দিচ্ছি। তবে একটা কথা বলি, যদি অমিত সাহেব তো আসলে বেসিক্যালি যশোরের নেতা, উনিও কাজ করছেন, উনি যদি মাইনরিটি ভোটটা ধানের শীষ নিয়ে আসতে পারেন তাহলে ধানের শীষ যাবে। কিন্তু আমি আসলেই আসলে মন্তব্য করতেছি, মানে কোনো আচ্ছা, অনুমান করতেছি না, না, এটা নির্ভর করছে অমিত ঠিক ভাইয়ের আছে, উপরে, উনি কতটুকু পারবেন। আচ্ছা, এখন অমিত নিজেই তো ইলেকশন করছে আর কি, এনিওয়ে, বাট আমি এই ক্ষেত্রে একটু মানে মানে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে একটা কারণে যে আমার অফিসের একজন আছে মানে যিনি আসলে ওই এলাকাতেই থাকে, এবং তার সাথে আমি গত 1-1.5 মাসের মধ্যে কয়েকবার এটার ব্যাপারে কথা বলেছি। উনি নিজেও আবার একজন মাইনরিটি কমিউনিটির মানে নন মুসলিম। তো আমি ইনফ্যাক্ট আজকেই ওনার সাথে এটার ব্যাপারে বিশদভাবে কথা বললাম, অ্যান্ড যেটা রাজীব বললো, উইচ ইজ অলসো ভেরি ট্রু, দ্যাট মাইনরিটি কমিউনিটির লোকজন কিন্তু আসলে একটু বিএনপির প্রতি বিরক্ত আর কি। সে অর্থে তারা জামাতের নেতারা কিন্তু তাদের সাথে যথেষ্ট পরিমাণ মানে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে কিন্তু বিএনপির যদি ক্যান্ডিডেট মানে উনিও তো আসলে মানে বেশ ইসলামিক, হ্যাঁ, হয়তো জামাতের ক্যান্ডিডেট থেকেও বেশি ইসলামিক, তো ওইখানে অরিজিনালি যাওয়ার কথা না আর কি। তো এবং মানে মাইনরিটি ভাগ হবে, এবং আমি যেটা শুনেছি মাইনরিটি হয়তো মানে জ্যোতি যেটা বললো আমি পুরোপুরি একমত না যে তারা ভোট দিবে না, তা না, কারণ তারা আসলে সব ক্যান্ডিডেটই তাদের পিছনে মানে খুব এফোর্ট দিচ্ছে, তো তারা ভোট দিবে, কিন্তু ভোটটা হয়তো এই পার্টিকুলার কেসে ধানের শীষে হয়তো পুরোপুরি নাও যেতে পারে। তো এবং মানে জামাতের আমি মনে করি এই আসনে জেতার সম্ভাবনা অন্য যে কোনো আসন থেকে, যশোরের থেকে কম না। তো সেই পার্সপেক্টিভে আমি মনে করতেছি এখানে আমি জামাতকে এগিয়ে রাখছি। তো আমি আর জ্যোতি জামাতকে এগিয়ে রাখছি, এতেশাম বিএনপিকে এগিয়ে রাখছে, রাজীব কোনো কমেন্ট করছে না। আমি তাহলে এভাবেই এটাকে আগাচ্ছি। তো আমি যশোর 6 শেষ করি, যশোর 6 দিয়ে কেশবপুর উপজেলা। এই আসনে আওয়ামী লীগ খুবই শক্তিশালী ছিল। 91 সালে জামাত এই আসনে বিএনপি ও আওয়ামী লীগকে হারিয়ে জামাত জিতেছিল। সাখাওয়াত হোসেন সাহেব, তিনি 2001 সালে স্বতন্ত্র হয়েও 45% ভোট পায়। জামাতের বর্তমান প্রার্থী মুক্তার আলী 96 সালে নির্বাচন করেছিল এবং যথেষ্ট পুরানো ক্যান্ডিডেট, এবং 16% ভোট পায়। বিএনপি প্রার্থী এবারই প্রথম নির্বাচন করছে। রাজীব, কেশবপুর। এই আসলে কথাটা বলতে হয়, আপনি যদি তুলছেন মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব। মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব বাংলাদেশের একজন বিরল রাজনীতিবিদ, যিনি কোনো পার্টিকে ছাড়েন নাই। 91 উনি জামাত থেকে এমপি হয়েছেন, 93 সালে উনি ফ্লোর ক্রস করে বিএনপিতে গিয়ে বাই ইলেকশনে বিএনপির এমপি হয়েছেন, 96 সালে উনি বিএনপি থেকে নমিনেশন পেয়ে মাত্র 137 ভোটে এসকে সাদেকের মতো নেতার সঙ্গে হেরে গেছেন। 2001 সালে উনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র ইলেকশন করতেন, পরে উনি এলডিপিতে জয়েন করে বাতিল হয়ে 22 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেয়েছিলেন ওই আসন থেকে। তারপরে উনি আবার জাতীয় পার্টিতে জয়েন করে জাতীয় পার্টির প্রেসিডেন্ট মেম্বার হয়েছিলেন। উনি মোটামুটি সব আসনের সঙ্গে রিলেভেন্ট না, তারপরে গল্পটা বললাম যে একজন নেতা কত দল করতে পারেন এবং যেই দলই করুক ওই দল থেকে ভোট পায়, ভোট ওঠার জন্য কোনো সমস্যা না। যাক, উনি এবার নাই। তো এই আসনে প্রথমে বেসিক্যালি বিএনপি নমিনেশন দিয়েছিল শ্রাবণকে, রণকুল ইসলাম শ্রাবণ, ছাত্রদলের সাবেক সভাপতি, ভেরি ইয়াং গাই, 42-43। তো তারপরে যখন দেখলো যে জামাতের সঙ্গে খুলি ওঠা মুশকিল হচ্ছে, তারপরে উনি বিএনপির যিনি লোকাল ক্যান্ডিডেট ওনাকে দিতে। তো এরপর থেকে আমি যেটা খবর পাচ্ছি যে বিএনপির অবস্থা বেশ ভালো হয়ে উঠছে এলাকায়, এবং এই আসনে আমি বিএনপিকে বলবো যে বিএনপি দিচ্ছে এটা বরং। ওকে, তো আপনি এটা আবার বিএনপি পেইড প্রেডিক্ট করতে। আবার আরেকটা কথা বলতেছি, এখানে যদি আমাদের হিস্ট্রিক্যাল ভোট আমরা দেখছি, এই ডাটা এখানে কাজ করবে না। ওই হিস্ট্রিক্যাল ভোটটা হচ্ছে সাখাওয়াত সাহেবের, এই সাখাওয়াত মৌলানা যেদিকে যাইতো ওই ভোট ওইদিকে নড়াচড়া করতো। মানে এটা মাছ মোর ইন্ডিভিজুয়াল ভোট। হ্যাঁ, ইউ আর রাইট। জি জি জি। আচ্ছা, এতেশাম। হ্যাঁ, রাজীব ভাই তো খুব ভালো ইন্ট্রোডাকশন দিলেন। যখন এই সাখাওয়াত হোসেন বকুল সাহেব জামাত থেকে বিএনপিতে জয়েন করেছিল, বিএনপিতে সবাই খুব খুশি হয়েছিল যে জামাত থেকে কেউ জয়েন করেছে, এটা খুবই মানে রেয়ার ছিল তখন। তারপর তো রাজীব ভাই বললেন উনি প্রায় সবগুলো দলে একটু একটু করে টাচ করে গেছেন।
এখানে আমি আসলে কাউকে ছাড়া আশা নেই বাংলাদেশে। করছিলাম কাউকে ছাড়া নেই। বিএনপির যে ক্যান্ডিডেট তারপর আমি খুব একটা ইমপ্রেস না। ওই যে ছাত্র দলের যে ইয়াং ছেলেটা ছিল আমার মতে ওকে শ্রাবণ দেওয়া উচিত ছিল। শ্রাবণ হ্যাঁ, শ্রাবণ মানে ওর মতো একটা ছেলে এখানে অনেক ভালো করতো। আবুল কালাম আজাদ সাহেব লোকাল ক্যান্ডিডেট, উনি মনে হয় একটা কলেজে পড়াতেন, উনি চেষ্টা করছেন, কিন্তু আমার ধারণা উনি পারবেন না, এখানে জামাতে জিতে যাবেন। আমি জামাতকে এদের সামনে একটা বিষয়, হ্যাঁ। ফেসবুক রিলে, টুইটারে বা ইউটিউবে শ্রাবণ জনপ্রিয় হলেও, শ্রাবণের একটা সিগমা থাকলেও, রিলসে লাইক কমেন্ট আসলেও, বিএনপি শ্রাবণকে তো ওইখান থেকে উইথড্র করে লোকাল ক্যান্ডিডেট দিয়েছে একটা কারণে, যে শ্রাবণ ন্যাশনালি নানান ভাবে আলোচিত হলেও উনি তো লোকালি কানেক্টেড ছিলেন না কখনোই। আওয়ামী লীগের 15 বছর ওনার বাবা উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওনার ভাই শ্রাবণের ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিল, যুবলীগের আরেক ভাই সভাপতি ছিলেন, ওনার বাবা উপজেলা সাংগঠনিক সম্পাদক ছিলেন, ওনার ফুল ফ্যামিলি আওয়ামী লীগ, তারপরে উনি ছাত্রদল করতেন, ছাত্রদলের প্রেসিডেন্ট হইতেন। এটা ন্যাশনালি খুবই আলোচিত ছিল, ঘটনা ছিল। কিন্তু লোকালি উনি ওইভাবে শক্তিশালী ছিলেন না বলেই শেষ পর্যন্ত জামাতকে ঠেকানোর জন্য লোকাল ক্যান্ডিডেট দেওয়া হয়েছে। তো এখন আমি যে খবর পাচ্ছি যে শ্রাবণের প্রার্থী থাকা অবস্থায় যে অবস্থা ছিল, বিএনপি তার চেয়ে ভালো অবস্থা আছে, এই কারণে আমি বিএনপিকে অনুমান করছি। আবার এটা এভাবেও বলা যায় যে ওনাকে কানেক্টেড হতে দেওয়া হয়নি, কারণ এমনিতেই বিএনপি এই কঠিন সময়ে তার মধ্যে পরিবার পুরো অন্যদিকে, তো ওনাকে এমনি কি করে রাখা হতো। যাই হোক, আমি এখানে জামাতকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি। জ্যোতি বলেন আপনি। আমি কি বলবো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন Hello? বলেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা তো অন্য আসনে বলেছিলাম যে বিএনপির ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে প্রবলেম হচ্ছে এন্ড সো অন। এই ক্ষেত্রে আমি রাজীবের সাথে একমত এবং এতেশামের সাথে দ্বিমত করে বলছি যে আসলে বিএনপির ক্যান্ডিডেট সিলেকশন এখানে অ্যাকচুয়ালি খুবই প্র্যাকটিক্যাল হয়েছে। সেটা হচ্ছে যে আপনার অনলাইন ভার্সাস গ্রাউন্ড রিয়েলিটি, বা ঢাকার ইমেজ ভার্সাস অ্যাকচুয়ালি লোকাল রিয়েলিটি। এবং লোকাল রিয়েলিটিতে যেটা আপনার আজাদ সাহেব, আমি যতটুকু শুনলাম যে আজাদ সাহেব এখানে লোকাল লেভেলে মোর কানেক্টেড, রাজীব যেটা বললেন। মৌলানা সাখাওয়াত হোসেনের কথা যেটা বলা হলো, আপনার আমরা যেটা মনে করি যে জামাত একটা খুব রিজিড রেজিমেন্টেড আইডিওলজিক্যাল পার্টি, এইটা যে আসলে সবসময় সত্যি না সেটা মৌলানা সাখাওয়াত হোসেন সাহেব তার একটা প্রমাণ। ঠিক আছে, উনি 91 সালে জিতেছিলেন, উনি বোধহয় 86 সালেও জিতেছিলেন আমি যতটুকু মনে পড়ে, বাট 100% শিওর না, কিন্তু চেক করে দেখতে হবে। কিন্তু উনি লোকালি খুব স্ট্রং ছিলেন, 91 সালে জামাতের 18 জনের একজন ছিলেন। তারপরে যখন জামাত আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মিলে এবং জাতীয় পার্টি মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন তিনি জামাত থেকে দল চেঞ্জ করে করে আর কি আপনার মানে ফ্লোর ক্রস করে বিএনপিতে জয়েন করে বা ইলেকশনে জিতে আসলেন। কাজেই এই যে আইডিয়াটা যেরকম যে জামাত একটা খুব রেজিমেন্টেড পার্টি, জামাতে গেলে পরে কেউ সেখানে দল ত্যাগ করে না বা কিছু হয় না, এটা যে আসলে সবসময় সত্যি না, উনি সেটার প্রমাণ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমার সময় কম বলে আমি একটু প্রেডিক্ট করতে বলবো এখন তাড়াতাড়ি। হ্যাঁ, সো প্রেডিকশনটা আমি বলবো যে এরকম যে জামাতের কোর ভোট ওয়াজ নট দ্যাট স্ট্রং। 16% এর সাথে যদি আপনি 30%ও যোগ করেন, ইট ডাজন্ট গেট টু ওভার 50। এখানে বিএনপির রেবেল ক্যান্ডিডেট নাই, লোকাল ক্যান্ডিডেট ইজ ডুইং ওয়েল। আমি এখানে বিএনপির পক্ষে বলছি। ওকে, আমি তাহলে এখানে রাজীব আর জ্যোতি দুজনেই বিএনপি দিকে দিচ্ছে, আমি আসলে জামাতের দিকে দিব। কিছুটা মানে ফিল্ডের লোকজনের সাথে কথা বলে যেটা মানে মনে হয়েছে যে জামাত এই যশোর 3 ছাড়া জামাত আসলে যশোরে হয়তো একটু পিছিয়ে আছে। তো আমি মনে করতেছি যে, এবং পার্টিকুলারলি শ্রাবণ যদি আসতো, মানে অফকোর্স জ্যোতি ইউ আর অলসো রাইট দ্যাট এখানে অনলাইন মানে আসলে যে ইম্প্যাক্ট পুরোপুরি হয় তা না, বাট এট দ্য সেম টাইম জামাতের বিএনপি একটা বড় দুর্বলতার জায়গা হচ্ছে মানে ইয়াংদের ভোট বিএনপি কম পাচ্ছে। তো শ্রাবণ হয়তো অ্যাটলিস্ট ওই জায়গাটাতে বিএনপিকে আরো এক্সট্রা কন্ট্রিবিউট করতে পারতো, ইয়াংরা হয়তো তাকে ভোট দিতে বেশি। তো সেই জায়গাটাতে হয়তো বিএনপি কিছু লুজ করেছে, বাট অফকোর্স নিশ্চয়ই অন্য কোনো গেইনও ছিল, যেটা রাজীব বললো। বাট স্টিল আমি মনে করি যে যশোর জোনের মধ্যে হয়তো জামাত এবার হয়তো অন্যবারের থেকে এক্সেপশনালি ভালো করবে। তো আমিও ওই পার্সপেক্টিভে জামাতকে এগিয়ে রাখছি এই আসনে। তো আমরা এই যশোর 6-2 করে স্প্লিট হচ্ছি।
তো নট নেসেসারি যে আমাদের একমত হতে হবে, বাট আমরা সবাই ট্যালি করব, তারপরে আমরা 12 তারিখের পরে দেখবো কে কতটুকু বেশি পারফেক্ট হবে। তো আপনাদেরকে ধন্যবাদ, আমরা যশোরটা শেষ করছি।